আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র পদে গ্যাজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা না করলেও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা তা করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যারা উদ্দেশ্যমূলকভাবে মামলা করছে তাদের চেহারা উন্মোচন করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে 40% মামলা আদালতে যাওয়ার আগে সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এড আছে পাশে, কোনো চিন্তা নাই। প্রতিবাদে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিনা খরচে আইনি সহায়তার জন্য ভ্রাম্যমাণ লিগ্যাল এড রোড শো ও মেলার আয়োজন করে সংস্থাটি। কর্মসূচির উদ্বোধন করেন আইন উপদেষ্টা। বলেন, আদালতে মামলার জট কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার। 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা ও গেজেট প্রকাশ করে আওয়ামী লীগের আমলে বিতর্কিত সিটি নির্বাচনকে সরকার বৈধতা দিচ্ছে কিনা তার ব্যাখ্যা দেন তিনি। ওয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন। গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই। মামলার সত্যতা না থাকলে আটক করা যাবে না বলে জানান আসিফ নজরুল। এছাড়া নারায়ণগঞ্জের 7 খুন ও মেজর সিনহা হত্যা মামলা নিয়ে আদালতের উপর সরকারের হস্তক্ষেপ নেই বলে জানান তিনি। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না। এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি খুবই বিরক্তকর। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বিলাল হোসেন, অটিভি, ঢাকা। মামলা করেছে একজন লোকের। 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেছেন, বিষয়টি আমাদের নজরে আছে। নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দাতাদের চিহ্নিতের কাজ চলছে উল্লেখ করে আইজিপি বলেন, পলাতক পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে। সেই সাথে আগামীতে পুলিশকে যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয় সে উদ্দেশ্যে সংস্কার কমিশন কাজ করছে বলেও জানান তিনি। এই অপরাধটা হয়েছে, এখন যেটা 5 আগস্টের পরে দেখা গেছে অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি, এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করে প্রজ্ঞাপন জারি করল সরকার। ঘটনার ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অধিদপ্তর গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে ডিসেম্বরে আন্তঃমন্ত্রণালয় সভায় নীতিগত সিদ্ধান্তের পর উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অনুমোদন দেয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 25 মে পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন একটি ভিডিও ফুটেজ হাতে আসায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে নরসিংদীর মামলায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে, অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় WEC ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনে আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামি হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ, রাদুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে সাক্ষী ইব্রাহিম শেখ, হজরত আলী ও দেলোয়ার হোসেনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। রোববার মামলার বাদী নিহত শিশুর মা আয়েশা খাতুন সহ 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 6 মার্চ বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 3রা মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না, শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব এবং যত দ্রুত সময় হয় আমরা এই মোকদ্দমার কার্যক্রম শেষ করার চেষ্টা, সুবিচার করার চেষ্টা করব। জাতীয় সনদ তৈরি করাই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য, একথা বলেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, যার মাধ্যমে ক্ষমতার বিন্যাসের পরিবর্তন ঘটে এবং বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। সকালে সংসদ ভবনের LD হলে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের আগে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে নতুন করে 8টি বিষয়ে সংস্কার সুপারিশে একমত হয়েছে গণ অধিকার পরিষদ। নাজমুল হুদার রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠক। এরই অংশ হিসেবে সোমবার কমিশনের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটি নতুন করে 8টি সহ মোট 135টি সংস্কার সুপারিশে একমত হয়েছে। বাকি আংশিক একমত এবং দ্বিমত সুপারিশগুলো নিয়ে আগামীতে আলোচনা চালিয়ে যাবে দলটি। সংবিধানের মূলনীতির প্রশ্নে বহুত্ববাদের জায়গায় ধর্মীয় সম্প্রীতি প্রতিস্থাপন ও নির্বাচন পরবর্তী সংবিধান সংশোধন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের সমর্থন রাখতে গণভোটের প্রস্তাব করে দলটি। সংবিধানের মূলনীতির প্রশ্নে বহুত্ববাদের বিষয় নিয়ে যেহেতু অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে, সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় সম্প্রীতি রিপ্লেস করা যায় বহুত্ববাদের পরিবর্তে। সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়। সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে। এছাড়া সংসদ সদস্য নির্বাচনে বয়স 23 বছর ও নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে ন্যূনতম 3 থেকে 4 বছর কার্যক্রম থাকার ব্যাপারে প্রস্তাব দেয় গণ অধিকার পরিষদ। নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। বৈঠকের আগে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই নতুন বাংলাদেশ তৈরি সম্ভব। এজন্য একটি জাতীয় সনদ প্রয়োজন, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় সংস্কারের পক্ষে গণভোট নিয়ে চূড়ান্ত করার প্রস্তাব দেয় গণ অধিকার পরিষদ। নাজমুল হুদা, RTV, ঢাকা। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত।
কড়া নিরাপত্তায় তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়। তবে শুনানি শেষে আদালত থেকে বের হবার সময় আনিসুল হককে চড় থাপ্পড় দেয় আইনজীবীদের একাংশ। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ছাব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 22টি ব্যাংকে 2,242 কোটি 56 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে আরও বলেন, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারে 2টি আলাদা মামলা হয়েছে। এনামুল হকের স্ত্রী তহুরা হক স্বামীর সহায়তায় 7 কোটি 95 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করায় তার নামেও দুর্নীতির মামলা হয়েছে। মানে আমরা দেখি না, আমার মনে হয় যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে যেন এনামুল হক সাবেক সংসদ সদস্য, রাজশাহী 4 বাংলাদেশ জাতীয় সংসদ, 18 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 22টি ব্যাংক হিসাবে 2,239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের মূল লক্ষ্য সংস্কার করে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেয়া, এছাড়া এমন ব্যবস্থা তৈরি করা যেন ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। রোববার আল জাজিরায় প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে শেখ হাসিনার বিচার, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, রোহিঙ্গা, অর্থনীতি সহ উঠে আসে দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা। সামদানির প্রত্যয় রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান দেশের সব মানুষকে এক করে বাংলাদেশের জন্য এমন এক সুযোগ এনে দিয়েছে যা এদেশ আগে কখনো পায়নি। রোববার গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার। বাংলাদেশ বিগত সরকার দেশকে তলানিতে ঠেকিয়েছে। দেশের এমন কোনো জায়গা নেই যা ধ্বংস করে দিয়ে যায়নি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে এক জায়গায় আসতে চাচ্ছি। আমরা এমন এক ব্যবস্থা তৈরি করে যেতে চাই যেখানে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে না। সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গ উঠে আসলে ডক্টর ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তবে ডিসেম্বরে নির্বাচন, নইলে আগামী বছর জুনে নির্বাচন হতে পারে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে মনে করেন তিনি। আমরা দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করে যেতে চাই। সব দলের সঙ্গে বৈঠক করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। হাসিনার বিচার ও টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, আগামী মাসের শুরুতে হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হলেও ভারত জবাব দেয়নি বলে জানান ডক্টর ইউনূস। বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমি বলেছি, শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশকে অরাজক করে তুলছে। আমি তাকে ফেরানোর জন্য বলেছি। তিনি বলেছেন, কারো সামাজিক মাধ্যম ব্যবহারের নিয়ন্ত্রণ তার হাতে নেই। টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে আইন অনুযায়ী তদন্ত হবে। দুদক একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এ বিষয়ে দুদক তদন্ত করছে। সাক্ষাৎকারে সার্ককে পুনরুজ্জীবিত করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। শুধু চায়না নয়, পার্শ্ববর্তী অন্যান্য দেশের সঙ্গেও কাজ করতে বাংলাদেশ আগ্রহী বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ, আর এজন্য বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে সম্ভাবনাময় বলে অভিমত ডক্টর ইউনূসের। History never gave us this opportunity before. Suddenly that opportunity came. It's a clean slate. You can do anything you want. সামদানি প্রত্যয়, আর টিভি। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্ব করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাপ, ভাসানী, আমজনতা পার্টি ও পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এমনটা জানান। এ সময় বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা আগামী মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জনগণ কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে, এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। দেশ ও মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা জীবন দিয়ে সেটা প্রমাণ করেছে। মাওলানা আব্দুস সুবহান তৃণমূল থেকে শীর্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বললেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুস সুবহান ফাউন্ডেশন। অনুষ্ঠানে মাওলানা সুবহানের পরিবারের সদস্য ছাড়াও মাওলানা নিজামী, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সহ ফ্যাসিবাদের আমলে নিহত জামায়াতের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ফ্যাসিবাদ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া জাতীয় স্বার্থে মাওলানা আব্দুস সুবহানের মতো মানুষের পাশে থাকতে আহ্বান জানান জামায়াতের আমির। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এখন জামায়াত এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের এক যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। আগামীতে রাষ্ট্র গঠনে তরুণদের সম্পৃক্ত করা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী 10 মে থেকে 4টি সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপির সহযোগী এই 3 সংগঠন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি। আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। এবার পাকিস্তান ভারত প্রসঙ্গ। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে নতুন করে ফ্রান্সের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পাশাপাশি বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় নতুন করে অঞ্চলটিতে অনুপ্রবেশকারীদের তৎপরতা বেড়েছে। এদিকে ভারত পাকিস্তানকে দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। পাল্টাপাল্টি হামলার হুমকির মুখে ভারত পাকিস্তান মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। চলমান উত্তেজনার মধ্যেই ফ্রান্স থেকে $741 কোটি মূল্যের 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে। এছাড়া পাকিস্তানের বেশ কিছু ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে ডন নিউজ, ARY নিউজ সহ প্রায় 16টি ইউটিউব চ্যানেল বন্ধের কথা জানায় কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে চলমান তুমুল উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও অনুপ্রবেশের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রোববার রাতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত 17 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। গেল 22 এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামে সশস্ত্র হামলায় নিহত হয় 26 জন। এতে আহত হয় আরও বেশ কয়েকজন। এ ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিনিয়ামিন, RTV।
মধ্যরাত থেকে শুরু হচ্ছে এবারের হজের ফ্লাইট। এর আগে হজযাত্রীদের সেবায় মোবাইল অ্যাপ লাব্বাইক, হজ প্রিপেড কার্ড চালু ও মোবাইল ফোনের রোমিং সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সেবার উদ্বোধন করে তিনি বলেন, হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে অ্যাপে ক্লিক করলে সাপোর্ট টিম তাকে উদ্ধার ও সহায়তা করবেন। হজযাত্রীরা গুগল ম্যাপে নিজেদের বা দলের সদস্যদের অবস্থানও নির্ণয় করতে পারবেন। পরিবারের সদস্যরাও অ্যাপের মাধ্যমে হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। প্রধান উপদেষ্টা বলেন, এই অ্যাপ হজযাত্রীদের দুশ্চিন্তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নিরাপদ ও নির্বিঘ্ন করবে হজের সময়কে। যে সময়টুকু আছে তার হয়তো এখন 50% যায় ধর্মকর্মের দিকে, আর 50% যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে। আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময়, সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তাগুলোর যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো। এটা হলো মূল লক্ষ্যটা। আবারও দেশব্যাপী বেড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। বিভিন্ন জায়গায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বরিশালে গেল 24 ঘন্টায় 16 জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 72 জন। চলতি মৌসুমে ডেঙ্গুতে 664 জন আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে 2 জনের। সচেতনতা সৃষ্টিতে চিকিৎসকরা বলছেন, বিশেষ করে 5টি লক্ষণ রয়েছে এই রোগের, তাই যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বজ্রপাতে 6 জেলায় 11 জনের প্রাণহানি হয়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রামের হালালপুর গ্রামে হাওরে ধান কাটার সময় ইন্দ্রজিৎ দাস নামের এক যুবকের মৃত্যু হয়। দুপুরে হাওরে মাছ ধরার সময় স্বাধীন মিয়া নামের আরেক যুবক বজ্রপাতে মারা যান। মিঠামইন উপজেলায় ধান খেতে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে প্রাণ হারান ফুলেসা বেগম। এদিকে কুমিল্লায় বজ্রপাতে 4 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে মুরাদনগর উপজেলার 2 কৃষক ও বরুড়ার উপজেলার 2 শিশু রয়েছে। এছাড়া বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে 1 জন করে মৃত্যু হয়েছে। 2 বাংলাদেশি শিশু সন্তানকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন বাবা। সেই সন্তানদের ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন মা। মায়ের আবেদনের প্রেক্ষিতে আগামী 30 দিনের মধ্যে শিশুদেরকে হাজির করতে কলকাতা ডেপুটি কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিবাদীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। সন্তানদের ফিরে পাবার আকুতি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এক মা। অভিযোগ, তার 2 শিশু সন্তানকে সাথে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন স্বামী মিহির চন্দ্র শর্মা। 12 বছর আগে মৌসুমী শর্মাকে বিয়ে করেন মিহির শর্মা। বাংলাদেশের চট্টগ্রামের এই দম্পতির সংসারে 11 বছরের ছেলে ও 4 বছরের কন্যা সন্তান রয়েছে। দাম্পত্য কলহের পর গত সেপ্টেম্বর থেকে স্বামী সন্তানদের খুঁজে পাচ্ছিলেন না মৌসুমী শর্মা। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন সন্তানদের নিয়ে ভারতের বর্ধমানে চলে গিয়েছেন স্বামী মিহির শর্মা। মৌসুমীর দাবি, তাদের এখনও ছাড়াছাড়ি হয়নি। সন্তানদের দেখতে বা কথা বলতে না পারায় দিশেহারা হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। একজন মা যদি তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়াতে হয়, তাহলে আমি মনে করব এখনকার মেয়েদের সন্তান গর্ভে ধারণ করা উচিত না। কারণ সন্তানের জন্য যদি কোর্টেই আসি দাঁড়ানো লাগে, তাহলে কেন সন্তান জন্ম দিবে এত কষ্ট করে? এদিকে শুনানি শেষে আগামী 30 দিনের মধ্যে কলকাতা ডেপুটি কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিবাদীদের ভারতে নিয়ে যাওয়া 2 বাংলাদেশি শিশুকে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মিহির চন্দ্র শর্মা 2টি শিশুকে নিয়ে যান এবং শিশু দুটি বাংলাদেশি নাগরিক। আজ পর্যন্ত শিশুদের খোঁজ খবর এই মৌসুমি পাননি। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। 4 সপ্তাহ পর মামলাটি আবারও শুনানির জন্য আদালতে আসবে বলেও জানান এই আইনজীবী। নির্দেশনা দিয়েছেন, অর্ডার অফ ডাইরেকশন পাস করেছেন। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বাংলাদেশের জনপ্রিয় চিপস ব্র্যান্ড ডিটোস এর পক্ষ থেকে ডিটোস বাইক হবে জোস ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির 27-এ সুজুকির ফ্ল্যাগশিপ শোরুমে পুরস্কার প্রদান করা হয়। 2 মাসব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে ডিটোসের ফেসবুক পেজে প্রতি সপ্তাহে 4 জন সাপ্তাহিক বিজয়ী
ঘোষণা করা হয়। তাদের সবাইকে প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার। পরবর্তীতে ক্যাম্পেইন শেষে 3 জন মেগা ক্যাম্পেইন বিজয়ী আফসানা মিমি, ইশতিয়াক আলম ও জাহিদুল নোমান এর হাতে পুরস্কার হিসেবে 150 সিসির সুজুকির বাইক তুলে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির সিইও মহসিন আহমেদ, সিএমও আসিফ রৌফ, হেড অব সেলস হামিদ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চীনের বিশ্বখ্যাত বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াইহাই গ্লোবাল হোল্ডিং গ্রুপ তাদের নিজস্ব ইলেকট্রিক স্কুটার বাংলাদেশে বাজারজাত শুরু করেছে। সোমবার রাজধানীর উত্তরায় নেমেসিস মোটরস লিমিটেডের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন এবং ইলেকট্রিক স্কুটার লঞ্চিং অনুষ্ঠানে হুয়াইহাই গ্লোবাল হোল্ডিং গ্রুপের এশিয়া বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ডি মেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবেশগত উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশের গ্রাহকদের পরিবেশ বান্ধব, কার্যকর আধুনিক ডিজাইন এবং সাশ্রয়ী পরিবহনের চাহিদা পূরণে এই ইলেকট্রিক স্কুটারগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। উচ্চ প্রযুক্তির লিথিয়াম আয়ন ও গ্রাফাইন ব্যাটারি সংযুক্ত এই স্কুটারে একবার ফুল চার্জ দিলে 125 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 2025 সালে 1208 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে বলে জানিয়েছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। সোমবার কোম্পানির প্রধান কার্যালয়ে বীমা দাবি পরিশোধ পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকদের যথাসময়ে বীমা দাবি পরিশোধ করে বীমার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করছে। অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা 3,60,00,000 টাকার বীমা দাবি চেক হস্তান্তর করেন। পরে সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা এরিয়ার প্রায় 600 সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। আমরা একদিনে 1 ঘন্টায় মানুষের দাবি পরিশোধ করতে পারি। ন্যাশনাল লাইফ পিএলসি আমরা প্রিমিয়াম আয় করেছি 2,106 কোটি টাকা। দীর্ঘ 22 বছর বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে রাজশাহী টেক্সটাইল মিল। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের সাথে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে মিলটি চালু করতে যাচ্ছে প্রাণ আরএফএল। 12,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ করবে বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড নামের নতুন এই প্রতিষ্ঠানটি। দুপুরে রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। এ সময় গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান পরমাণু কর্মসূচি আলোচনা বন্ধ করার দাবি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের দেয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি তখনই সম্ভব যখন দেশটি পরমাণু অস্ত্র নির্মাণের সক্ষমতা হারাবে। এছাড়া ইরানের সঙ্গে চুক্তির আগে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টিও আমলে নেওয়ার আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন পররাষ্ট্র নীতিতে ইসরায়েল অযাচিত হস্তক্ষেপ করছে। পাশাপাশি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্ধারণের আহ্বানও জানান তিনি। শনিবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 3য় দফায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বৈঠক হয়। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের মাঝে কানাডায় আজ অনুষ্ঠিত হচ্ছে ফেডারেল নির্বাচন। দীর্ঘদিন জাস্টিন ট্রুডোর নিয়ন্ত্রণে থাকা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীকে বেছে নিতে ভোট দেবে 2,85,00,000 ভোটার। কানাডার পার্লামেন্ট হাউস অব কমন্সের মোট আসন সংখ্যা 343টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে 172টি আসনের জন্য লড়াই করবে 5টি দল। সর্বশেষ সিবিএস জরিপ বলছে এদের মধ্যে ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়া মার্ক কার্নির লিবারাল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় অর্থনীতিবিদ হিসেবে মার্ক কার্নির ওপর আস্থা রাখছে 43% ভোটার। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় কমানো ও ট্রাম্পের ট্যারিফ মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টি। জনমত জরিপে কনজারভেটিভ নেতা পিয়ের পয়েলিভ্রিয়ের সমর্থন রয়েছে 39%। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শিরোপার লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান।
শনিবার গাজী গ্রুপের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ বলে জয় তুলে নেয় মোহামেডান। তবে সে ম্যাচে জিতলেও একটি ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষেধাজ্ঞায় পড়তে হয় তাদের অধিনায়ক তাওহিদ হৃদয়কে। আর তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে এই ব্যাটারকে পাচ্ছে না মোহামেডান। অন্যদিকে পুরো টুর্নামেন্টে সেরা পারফর্ম করে শীর্ষে থাকা আবাহনী পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল 9টায়। কাজ করেছেন আপিল এবং আউট। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।